ধুমধাম করে আব্বাস এবং সাজিয়া বানুর বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের কোল জুড়ে দুইটা সন্তান আসে। কিন্তু বিয়ের ৮ বছরের মাথাতে আব্বাস করে বসে আরও একটি বিয়ে। সাজিয়ে হতে থাকে অবহেলিত, তাই সাজিয়ে কেস করে আব্বাসের ওপর। আব্বাস রেগে গিয়ে তালাক দেয় সাজিয়াকে, কিন্তু এত সহজে ছেড়ে দেয় না সাজিয়া। চলতে থাকে কেসের লড়াই, যা শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে তুলবে। আর বেশি কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় ১৯৮৫ সালের নিউ দিল্লি থেকে। সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে আসে সাজিয়া বানু নামে এক মহিলা। সাংবাদিকের থ্রোতে জানা যায় সাজিয়া ডিভোর্সের জন্য লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাও কিনা ১০ বছর ধরে। সাজিয়ার কাছ থেকে জানা যায় সে তার হাজব্যান্ড আব্বাস খানকে খুব ভালোবাসত, কিন্তু ১০ বছর ধরে এই ভালোবাসার জন্যই লড়ছে, সেটা শুধু নিজের হকের জন্য। এবার সিন নিয়ে আসা হয় ১৯৬৭ সালে। দেখানো হয় উত্তরাখণ্ডের একটা শহরের জেলা কোর্ট। আব্বাস খান তার কোর্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে সাজিয়া বানু চুপি চুপি তা দেখে যাচ্ছিলেন। একসময় আব্বাসের চোখ পড়ে সাজিয়ার দিকে। কোর্ট কার্যক্রম শেষ করে আব্বাস এসে সাজিয়াকে বলে, মৌলবীর মেয়ের মতো এরকম চুপি চুপি দেখা কিন্তু ঠিক নয়। সাজিয়া জানায়, বিয়ের আগে একটু চুপি চুপি দেখছে। সাজিয়ার এই কথাতে জানা যায় আগামীকাল আব্বাস এবং সাজিয়ার বিয়ে। এরপরেই ধুমধাম করে দুজনের বিয়ে হয়। বিয়ের পর দুজন সুখে শান্তিতে সংসার করছিল। আব্বাস সারাক্ষণ কেয়ার করতেই থাকে সাজিয়ার। সাজিয়াও প্রায় সময় অফিস টাইমে ফোন করে খোঁজ নেয় আব্বাসের। আব্বাসও সেটা বেশ পছন্দ করে। এর মধ্যে প্রেগনেন্ট হয় সাজিয়া। প্রেগনেন্ট অবস্থায় বাড়িঘর সাজাতে গিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল বাঁধে তার। সাজিয়া দেয়াল একটু ভেঙে ফুলের চারাগুলো লাগাতে চায়, কিন্তু প্রতিবেশী সেখানে বাধা দেয়। তাই সাজিয়া পুলিশ ডাকার হুমকি দেয়। এতে প্রতিবেশী ফোন করে আব্বাসকে সব ব্যাপার খুলে বলে। আব্বাস তাই সাজিয়াকে নিয়ে প্রতিবেশীর মুখোমুখি হয়। তারপর প্রতিবেশীর সামনে সাজিয়াকে জমির দলিল দিয়ে বলে, এখন থেকে জায়গাটা তোমার, তুমি ভাঙবে না কি করবে সেটা তুমিই জানো। যদি কেউ বাধা দেয় তাহলে আগে পুলিশ ডাকবে, বাকিটা আমি দেখব। হাজবেন্ডের কাছ থেকে এসব কথা শুনে সাজিয়া অনেক খুশি হয়। ১.৫ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান পেয়ে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। কয়েক বছর বাদে ঘরে আসে এক কন্যা সন্তান। তারপরেই যেন আব্বাসের ভালোবাসা একদম কমে যেতে শুরু করে। ঠিক আগের মতো আর কেয়ার করে না। অফিস টাইমে সাজিয়া ফোন করলে আর ধরে না আব্বাস। একদিন প্রতিবেশীর ছেলে এবং আব্বাস সাজিয়ার বাচ্চারা কুকুর নিয়ে খেলছিল। সেটা দেখে প্রতিবেশী অনেক কথা শোনায় সাজিয়াকে। সাজিয়া তাই ফোন দেয় আব্বাসকে। আব্বাস আবার তখন মিটিংয়ে ছিল। সাজিয়া ফোন দিয়ে বলে, প্রতিবেশী আবার এসে বিরক্ত করছে, কিছু একটা ব্যবস্থা করো। আব্বাস জানায়, তুমি হ্যান্ডেল করো। সাজিয়া বারবার কিছু একটা করতে বললে আব্বাস বলে, তুমি এরকম বারবার অফিস টাইমে ফোন করে বিরক্ত করো কেন? এরকম করলে কিন্তু বাসার টেলিফোনের লাইনটাই কেটে দেব। এইটা বলে ফোন কেটে দেয়। সাজিয়া খুব কষ্ট পায়, আবার রাগও করে। তাই আব্বাস বাসায় আসলে রাগ দেখাতে থাকে সাজিয়া। কিন্তু আব্বাস আবার উল্টো কাপড় গোছাতে শুরু করে। কাপড় গোছানো দেখে সাজিয়া বলে, যাও, তোমার উপর আর রাগ দেখাবো না, কাপড় গুছিয়ে আর কোথাও যেতে হবে না। আব্বাস জানায়, আমি তোমার রাগের জন্য কাপড় গোছাচ্ছি না, আমাকে কয়েকদিনের জন্য পাকিস্তান যেতে হবে, সেখানকার সম্পত্তি নিয়ে একটু ঝামেলা চলছে। এসব জানিয়ে সুন্দর মতোই বাসা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আব্বাস। বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু আব্বাস কোনো ফোন করে না। তাই সাজিয়া তাদের কাজের মেয়েকে টেলিফোন চেক করতে বলে। কাজের মেয়ে জানায়, টেলিফোন তো ঠিকই আছে। তাই পাকিস্তানের পরিচিত লোকদের থেকেও খবর নেয় সাজিয়া, কিন্তু তারাও আব্বাসের সেরকম খবর দিতে পারে না। এর মধ্যে একদিন আব্বাস ফোন করে তাকে, জানায়, আমি সম্পত্তির ব্যাপার নিয়ে ঝামেলায় আছি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আব্বাস যখন পাকিস্তানে গিয়েছিল তখনও প্রেগনেন্ট ছিল সাজিয়া। তাই আব্বাসকে ছাড়া সাজিয়ে একাকিত্বই অনুভব করে। হঠাৎ ৩ মাস বাদে গাড়ির শব্দ পেয়ে মুখে হাসি ফোটে তার। কিন্তু সেই হাসি তার বেশিক্ষণ থাকে না, কারণ আব্বাস ফেরে তার দ্বিতীয় বউ নিয়ে, অর্থাৎ সাজিয়ার সতীন নিয়ে, যা সাজিয়াকে একদম স্তব্ধ করে দেয়। সাজিয়া তাই আব্বাসকে জিজ্ঞেস করে, তুমি দ্বিতীয় বিয়ে করেছ? উত্তর দেয় শাশুড়ি। জানায়, সায়ারার ফ্যামিলি আমাদের থেকে অনেক সম্পত্তি পেত। আব্বাসের দ্বিতীয় বউয়ের নাম সায়ারা, তো এজন্যই নিরুপায় হয়ে আব্বাস বিয়ে করেছে তাকে। সাজিয়া আবার আব্বাসকে জিজ্ঞেস করে, তুমি কি দ্বিতীয় বিয়ে করেছ? শাশুড়ি আবার জানায়, সায়ারার হাজব্যান্ড মারা গিয়েছে, বেচারি অসহায় হয়ে পড়েছিল, তাই বিয়ে করে আব্বাস। এবার রেগে যায় সাজিয়া, বলে, আমাকে না জানিয়ে কেন দ্বিতীয় বিয়ে? শাশুড়ি উল্টো বলে, ১ ঘন্টা হয়ে গেছে, নতুন বউ বাইরে, তাকে ঘরে তুলতে হবে। সায়ারা ঘরে প্রবেশ করে। প্রতিবেশী আসে দেখতে, যেটা ভালোভাবে সামলিয়ে নেয় সাজিয়া। তাই আব্বাস পরবর্তীতে সাজিয়াকে জানায়, আজকে তুমি প্রতিবেশীর সামনে যা করেছো তা আসলে কেউ করে না। আসলে পরিস্থিতিটাই এমন হয়েছিল যে বিয়ে করতে হয়েছে। চিন্তা করো না, সায়ারা তোমার কোনো কিছুই দখল নিতে আসবে না, তাকে আউটার রুমে রাখবো, তোমার সাথে কোনো সমস্যাই হবে না।
তোমার এই প্রেগনেন্সির সময় তোমার টেক কেয়ারও করবে। এসব বলার পর আব্বাস আরও জানায়, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি আমার কাছে সবসময় এগিয়ে থাকবে। এগুলো শুনে কিছুটা শান্তি পায় সাজিয়া। পরের দিন সাজিয়া রান্নার কাজ করতে থাকলে সায়ারা এসে কিছু কাজ করতে চাইলে সেটার অনুমতি দেয় সাজিয়া। খাবার টেবিলে সায়ারা খাবার এগিয়ে দিতে চাইলে সেটা কেড়ে নেয় সাজিয়া, আর সেই দেয়। তখন আবার শাশুড়ি খাবার টেবিলে সায়ারাকেও বসতে বলে, যেটা আবার ভালোভাবে নেয় না সাজিয়া। সেদিন বিকেলে সাজিয়া ছাদে কাপড় শুকাতে গেলে সায়ারা এসে সাজিয়াকে বলে, আমার কিছু জিনিস লাগবে। সাজিয়া জানায়, ঠিক আছে, আমি তোমাকে বাজারে নিয়ে যাব। যেইটা শুনে পাশের জন সাজিয়াকে টিটকিরি করে বলে, সতীনের ওপর দেখি ভালোই দরদ উঠলে উঠছে। তো দুজন যায় বাজারে। সাজিয়া সায়ারার জন্য জিনিস কিনতে থাকে যেগুলো সায়ারা পছন্দ করে না। আবার আব্বাসও যে পছন্দ করে না তা ভালোভাবেই জানে সায়ারা। তাই তো বলে, এসব কি কিনে দিচ্ছেন? এসব একটাও তো আব্বাস পছন্দ করে না। আর কি শুরু করছেন? ভাবছেন আব্বাস আপনার প্রেগনেন্সি দেখাশোনার জন্য চ্যারিটি হিসেবে আমাকে নিয়ে এসেছে? তাহলে ভুল ভাবছেন। আব্বাস আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আসলে আমি আব্বাসের প্রথম ভালোবাসার মানুষ। আপনাকে বিয়ে করার আগে আব্বাস আমাকে ভালোবাসতো, কিন্তু আমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়াতে আব্বাস আপনাকে বিয়ে করে। আপনি প্রথম বউ হলেও আমি কিন্তু তার প্রথম প্রেমিকা। যেই আমার হাজবেন্ডের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছে আমার কাছে। মৃত্যুর দিনেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। আসলে আব্বাসের কাছে আমি চ্যারিটি নই, আপনি হচ্ছেন চ্যারিটি। এসব বলে সায়ারা চলে যায়। সাজিয়ার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। এ কি শুনল সে? যাকে এত ভালোবাসে সে, তাকে কিনা শুধুমাত্র করুণা করে রেখেছে আব্বাস। এসব শুনে সাজিয়া বানু এক বুক কষ্ট নিয়ে আসে আব্বাসের কাছে। এসে জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকেই সায়ারাকে চিনতেন? আব্বাস জিজ্ঞেস করে, তো কি হয়েছে? সাজিয়া বলে, ও তো আপনার সব পছন্দের জিনিস সম্পর্কেই জানে, এমনকি অন্তর্বাসের ব্যাপারেও। এবার আব্বাস রেগে গিয়ে বানুকে চুপ থাকতে বলে। সাজিয়া জানায়, আমি বেগম, আমাকে তো বিয়ের পর নাম ধরে ডাকেননি, আজকে ডাকছেন কেন? আব্বাস এবার ঘুমাতে বলে সাজিয়াকে। সাজিয়া মাঝরাতে আউটার রুমে এসে কান পাতলে শোনে আব্বাস আর সায়ারা হাসি ঠাট্টায় মেতেছে, যা কষ্ট দেয় তাকে। তারপরেও সাজিয়া সবকিছু মেনে নেয়। ধীরে ধীরে বাড়িতে রাত শুরু করে সায়ারা। এর মধ্যেই সাজিয়ার আরও একটা বাচ্চা জন্ম নেয়। সাজিয়া শুধু 3 বাচ্চা পালতে থাকে। অন্যদিকে আব্বাস শুধু সায়ারাকে নিয়ে মজ মস্তি শুরু করে, তাও আবার সাজিয়ার সামনেই, যা সাজিয়া বুকে পাথর বেঁধে মেনে নেয়। একসময় সায়ারাও প্রেগনেন্ট হয়। অন্যদিকে সাজিয়ার চলে আসে বিবাহ বার্ষিকী, তাই হাসি খুশিভাবে নাস্তা নিয়ে আসে আব্বাসের অফিসে। এসে সহকারীকে নাস্তা দেয়। তারপর আব্বাসের রুমে আসে। আব্বাস তখন আবার মিটিং করছিল। আব্বাস হঠাৎ সাজিয়ার আসা দেখে জিজ্ঞেস করে, এখানে কেন? সাজিয়া জানায়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আব্বাস এবার মিটিং করতে আসা লোকদের একটু বাইরে যেতে বলে সাজিয়াকে জিজ্ঞেস করে, বিবাহ বার্ষিকী হয়েছে তো কি হয়েছে? সাজিয়া জানায়, আপনি তো আমাকে সময়ই দেন না, সারাক্ষণ তো সায়ারাকে নিয়েই পড়ে থাকেন, তাই যদি আজকে একটু সময় দিতেন। আব্বাস বলে, কই সময় দেই না, যা চাও তাই তো পাও, আবার কি শুরু করেছ? এত সময় সময় করো কেন? যাও, এত সময় দিতে পারবো না। আরও বেশ কিছু কথা বলে, যা অন্যরাও শুনতে পায়। এতে সাজিয়ে অনেক কষ্ট পায়। বাড়ি এসে অনেক ভেবে বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আব্বাসও তাদের টেবিলে থাকা সাজিয়ার ছবির দিকে তাকিয়ে এটা রিয়েলাইজ করে যে আজকে একটু সাজিয়াকে বেশি সময় দেওয়া যায়, তাই ফুল নিয়ে আসে বাড়িতে। কিন্তু এসে জানতে পারে সাজিয়া বাপের বাড়ি চলে গিয়েছে। সাজিয়া বাড়ি এসে তার ছেলেদের বাবার মাদ্রাসায় দেয়। একদিন বাদে বাবা সাজিয়াকে জানায় আব্বাস ফোন করেছিল, বাচ্চাদের খবর নিয়েছে। সাজিয়া জিজ্ঞেস করে, আমার খবর নিয়েছে? বাবা জানায়, না। আরও কেটে যায় বেশ কয়েকদিন। সাজিয়া অপেক্ষা করে শুধু আব্বাসের ফোনের। আব্বাসও ইগো নিয়ে থাকে। একদিন শাশুড়ি ফোন করে সাজিয়াকে, জানায়, অনেকদিন হয়েছে, এবার বাড়ি ফেরো। সাজিয়া জানায়, আমি তো কিছু করিনি, আব্বাস আমার কাছে মাফ চাইলে আমি চলে যাব। মাফের কথা আসলে শাশুড়ি রেগে যায়। আব্বাসও চুপ থাকে। সাজিয়া তখন মনে মনে বলে, আব্বাস যদি একবার সরি বলতো তাহলে কোনো কিছু না ভেবেই চলে যেতাম। তো আব্বাস এরপর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও দেয় না সাজিয়ার কাছে। তাই নিরুপায় হয়ে সাজিয়া একদিন বাবাকে সাথে করে আব্বাসের বাড়ি চলে আসে। এসে দেখে সায়ারারও একটা বাচ্চা হয়েছে। আব্বাস তার ছেলেদের অনেকদিন বাদে আদরই করে। সাজিয়া আব্বাসকে আলাদা কথা বলার জন্য ডাকলে আব্বাস আসে। আব্বাস আসলে সাজিয়া জিজ্ঞেস করে, কেমন আছেন? আব্বাস উল্টো প্রশ্ন করে, এখানে কেন আসা হয়েছে? সাজিয়া জানায়, আপনি দেখি আর বাচ্চাদের হালচালও জিজ্ঞেস করলেন না, কয়েক মাস ধরে বাচ্চাদের ভরণ পোষণের টাকাও দিচ্ছেন না। এইটা শুনে আব্বাস বলে, তাহলে টাকার জন্যই আসা না? সাজিয়া জানায়, বাচ্চা তো আর আমার একার নয় যে একা সব সামলাবো। আব্বাস বলে, কেন, আমি তো তোমাকে চলে যেতে বলিনি, তুমি নিজে থেকে গিয়েছো। আমার দ্বিতীয় বিয়ে করার ব্যাপারটা তুমি নিতেই পারোনি। সাজিয়া জানায়, আপনি তো আর আমাকে বলে বিয়ে করেননি। আব্বাস তখন জোরে জোরে কথা বলে। সে বলে, আমি দ্বিতীয় বিয়ে করে সোয়াবের কাজ করেছি। সোয়াবের প্রসঙ্গ আসলে সাজিয়া বলে, হজ জাকাত দিয়ে সোয়াব কামান, দ্বিতীয় বিয়ে কেন? আব্বাস রেগে গিয়ে বলে, তুমি আসলে মুসলিম নও, দ্বিতীয় বিয়ে কিন্তু করা যায়। সাজিয়া এবার বলে, আমাকে ইসলামের কথা শোনাতে আসবেন না, জীবনে তো কখনো কোরআন পড়েননি, 5 ওয়াক্ত নামাজও পড়েন না, জুম্মার নামাজটাও জোর করে পড়তে পাঠাতে হয়। এবার আব্বাস কথা অন্যদিকে নিয়ে যায়, জানায়,
তুমি আসলে আমার দ্বিতীয় বিয়ে আর সায়ারাকে মেনেই নিতে পারোনি, তাই তার উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে গিয়েছ। সাজিয়া জানায়, হ্যাঁ, আমার সায়ারের উপর রাগ হয়। সে আমার চেয়ে বেশি সুন্দর, বেশি শিক্ষিত, আমার চেয়ে আপনি তাকে বেশি ভালোবাসেন। আমি তো সব স্বীকার করলাম, এবার দেখি আপনি করেন। এটা বলে সাজিয়া জানতে চায়, আপনি কি আমার আগে সায়ারাকে চিনতেন? সায়ারার হাজবেন্ড মারা যাওয়ার কথা শুনতেই তার কাছে ছুটে গিয়েছিলেন। আব্বাস রেগে গিয়ে বলে, তুমি আসলে বিয়েকে খেল হিসেবে দেখছো, তাই তো বাড়ি থেকে চলে গিয়েছ। সাজিয়া জানায়, খেল হিসেবে আমি দেখছি নাকি আপনি দেখছেন? বিয়ের পর একটা মেয়ে কি কি চায় তা জানেন না? এসব বলতে গিয়ে হচ্ছে অসম্মানিত। আব্বাস এবার বলে, তাহলে অসম্মানিত হতে এসেছো কেন? সাজিয়া জানায়, শুধু বাচ্চাদের জন্য এসেছি। আপনি বাচ্চাদের জন্য প্রতি মাসে 400 টাকা করে দিতে চেয়েছিলেন। এসব বলে চলে যায় সাজিয়া। বাড়িতে আসলে সাজিয়ার বাবাকে একজন বোঝায়, অনেক তো হয়েছে, মিটমাট করে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বাবা মেয়ের পক্ষেই থাকে, জানায়, তুই যা করবি আমি তার সাথেই আছি। সাল চলে আসে 1975। 8 বছরের বিয়ের সম্পর্কের সঠিক হকের জন্য সাজিয়া একটা লয়ারের কাছে আসে আর আব্বাসের নামে কেস করতে চায়। কিন্তু লয়ার আব্বাসের নাম শুনে অবাক হয়। সাজিয়া যে কোর্টে এসে আব্বাসের নামে মামলা করছে সেটা আবার আব্বাসের সহকারী জানতে পেরে আব্বাসকে জানায়। সাজিয়ার কেস সেশনাল কোর্টে আসে। জজ সাজিয়ার লয়ারকে তা জানতে চাইলে সাজিয়া জানায় তার কোনো লয়ার নেই, তাই সে নিজেই তার কেসের কথা বলবে। কেসটা হচ্ছে সাজিয়ার হাজব্যান্ড আব্বাস তার 3 ছেলে মেয়ের দেখভাল করে না, সেটা নিয়ে কেস করতে এসেছে। জজ এটা শুনে কাজীর কাছে যেতে বলে, সাথে জানায় মুসলিম রীতিতে এইটা কাজী দেখবে। সাজিয়া জানায় সেখানে গিয়ে লাভ হয়নি, তাই এখানে এসেছি। জজ এরপরেও শুনতে চায় না। সাজিয়া বলে, আমি যদি কাউকে মার্ডার করি তাহলে কেস তো ঠিকই নেবেন, তাহলে এইটা কেন নেবেন না? সেই সময় বেলা জেইন এবং তার সহকারী ফারাজ সাইদ সেকশন 125 ধারায় সাজিয়ার হয়ে কেস লড়তে চায়। সাজিয়াও এতে মত দেয়। এসব আবার আব্বাসের সহকারী শুনে আব্বাসকে জানাতে বাড়ি আসে। তারপর বলে, 125 ধারা মামলা মানে ক্রাইমের উপর মামলা, এতে জেলেও যাওয়া লাগতে পারে। এবার ভয় পেয়ে যায় সায়ারা, তাই আব্বাসকে বলে, 400 টাকারই তো ব্যাপার, মিটমাট করে নিলেই তো হতো। পরের দিন আব্বাস সাজিয়াকে ডাকে। সাজিয়া আসলে আব্বাস আগে ছেলেগুলোর খবর নেয়। তারপর বলে, তোমার কোর্টে কেস করা উচিত হয়নি। সাজিয়া জানায়, আমি আসলেও কেস করতে চাচ্ছিলাম না, যদি এইভাবে মিটমাট হয়ে যায় তাহলে ভালো। আব্বাস এবার তার ক্ষোভ ছাড়ে, বলে, আমি আসলে সায়ারাকেই ভালোবাসি, তোমাকে না। তোমার আগে আমি সায়ারাকেই ভালোবাসতাম, তার জন্য আমার অপেক্ষা করতে হতো। আমি ভুল করেছি, যার ভুলে তোমাকে বিয়ে করে পস্তাচ্ছি, কিন্তু আর নয়। এসব বলে কাবিনের টাকা দিয়ে 3 তালাক দেয় সাজিয়াকে। সাজিয়া যেন বুঝে উঠতেই পারে না আচমকা তার সাথে কি ঘটে গেল। শুধু সাজিয়া নয়, আব্বাসের মা বোনও অবাক হয়। তাই মা আব্বাসকে বলে, এত বড় ডিসিশন নেওয়ার আগে একবার আমাকে তো বলতে পারতি। আব্বাস জানায়, ও কেস করেছে। সেকশন 125 ধারায় ঘরের বউ কেস করতে পারে, তাই তালাক দিয়ে সুযোগ থেকে বঞ্চিত করলাম। কোর্টে আমার সম্মান আছে। অন্যদিকে সাজিয়া কান্নায় ভেঙে পড়ে। কান্নারত অবস্থায় যেতে থাকে বাড়ির দিকে। সাজিয়া বানু বাড়ি আসলে কাজের মেয়ের হাত দিয়ে সাজিয়ার জিনিসপত্র পাঠিয়ে দেয় আব্বাস। সাজিয়ে তবুও সেলাই মেশিন চালিয়ে নিজের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করে। এর মধ্যে লয়ার বেলা জেইন এবং ফারাজ এসে সান্ত্বনা দেয় সাজিয়াকে। সাজিয়া জানায়, আমাকে যে তালাক দেওয়া আছে সেটা বেদাত তালাক, যেটা কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। বেলা বলে, তাহলে কি বলতে চাচ্ছ? শরীয়ত মোতাবেক তালাক হয়নি? তাহলে তো সেকশন 125 এখনও লাঘব। তাই কোর্টে সাজিয়ার হয়ে আবারও কেস তোলে বেলা। জানায়, আব্বাস খান স্ত্রী এবং সন্তানদের দেখভাল করেনি। কথা ছিল 400 টাকা মান্থলি দেয়ার, সেইটাও দেয়নি। তাই 400 টাকা মান্থলি দেখ, এইটার আহ্বান জানাচ্ছি। আব্বাস বলে, আমি 3 মাস আগেই তাকে তালাক দিয়েছি। বেলা বলে, এটা বিদাত তালাক, তালাক হয়নি। আব্বাস কোর্টে জানায় সে শরিয়া মোতাবেক তালাক দিয়েছে। পেছন থেকে সাজিয়া জানায়, এক নিঃশ্বাসে 3 তালাক জায়েজ নেই, ইসলামে এটাই জানানো হয়েছে। আব্বাস তারপরও জানায় সে ইসলামী শরীয়ত মোতাবেক তালাক দিয়েছে। সাজিয়া বলে, তালাক দিতে হলে কোরআন পড়া জানতে হয়, আপনি তো কোরআনও পড়েননি, তাই তালাক হয় কিভাবে? এরকম গন্ডগোল চলতে থাকলে জজ জানায়, এই কেস এখানকার নয়, এটা মুসলিম ল কেস, তাই মুসলিম কোর্টে যেতে বলে। সাজিয়াকে তার বাবা সাথে করে নিয়ে আসে মসজিদে। সাজিয়া মুখ ঢেকে মসজিদে আসে। সেখানে সাজিয়ার বিপক্ষে লড়ে কাজী লয়ার। কাজী লয়ার আর হুজুর মিলে দোষারোপ করতে থাকে সাজিয়াকে। তারা এইভাবে সাজায় যে সাজিয়ার শরীয়তকে অপমান করেছে, যেটা কিনা কাজীর কাছেই সমাধান হয়ে যায়, সেটা কোর্টে নিয়ে গিয়ে ইসলামকেও অপমান করেছে। শরিয়া মানছে না। কথা শোনায় সাজিয়ার বাবাকে, কারণ সে একজন মৌলবী। ভেতর থেকে বারবার প্রশ্ন তোলে সাজিয়া। জানায়, আমি তো প্রথমে কাজীর কাছেই গিয়েছিলাম, কিন্তু কাজী তো সঠিক সমাধান দেয়নি। তাছাড়া তালাকটা বেদাত তালাক। কোরআনে স্পষ্ট বলা হয়েছে এক নিঃশ্বাসে তালাক হয় না। তালাক দেওয়ার আগে 3 মাস সময় দেওয়া হয়, যাতে এই 3 মাসে হাজব্যান্ড ওয়াইফের দ্বন্দ্বের সম্পর্ক ঠিক হওয়ার জন্য একটা সুযোগ থাকে। একটা বিয়ের সম্পর্ক তো আর ছেলে খেলা নয়।
উদাহরণ হিসেবে সূরা বাকারা এবং সূরা নিসার আয়াত উল্লেখ করে। তবে আব্বাসের পক্ষের লোকেরা জানায় শরীয়তে তালাকের কথা তো স্পষ্ট উল্লেখ আছে, সেটা তুমি মানছো না। সাজিয়া এবার বলে ইসলামী শরীয়তে স্পষ্ট উল্লেখ আছে একজন হাজবেন্ড ওয়াইফের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না। সাজিয়া তখন সূরা নিসার আরও একটা উদাহরণ দেয় এটার ওপর, সাথে জানায় পুরুষরা যদি শরিয়ার বাইরে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে তাহলে নারী কেন পারবে না। হুজুর এবার সাজিয়াকে বলে তুমি কওমিকে নিয়ে প্রশ্ন তুলছ, তুমি আসলে কাফের হয়ে গিয়েছ। সাজিয়া জানায় আপনি এইভাবে বলতে পারেন না, আমার আর আল্লাহর মধ্যে যা চলে তা আমাদের একান্ত, এখানে আপনি কোনো প্রশ্ন তুলবেন না। আমি যা জানি সব কোরআন থেকে। মেয়ের এরকম কথাতে খুশি হয় সাজিয়ার বাবা এবং গর্বের সাথে মেয়েকে নিয়ে মুসলিম কোর্ট থেকে চলে যায়। সাজিয়া এরপর কোর্টে কোর্টে ঘুরতে থাকে, এতে অর্থ সংকটেও পড়ে, তাই নিজের স্বর্ণ বিক্রি করে দেয়। এভাবেই কেস কন্টিনিউ হয় আরও ৪ বছর। ১৯৭৯ সালে সাজিয়া বানু ভার্সেস আব্বাস খানের কোর্ট কার্যক্রম শুরু হয়। সেখানে আব্বাস বলে আমি শরিয়া অনুযায়ী তালাক দিয়েছি, তালাকের সময় আমি দেনমোহরও পরিশোধ করেছি, তাই এই সেকশন ১২৫ কেসটার কোনো মানেই হয় না। প্রশ্ন তোলে বেলা জেন। কোর্টে জানায় যদি তালাক হয়েও থাকে তারপরেও আপনাকে এক্স স্ত্রীর সন্তানদের দেখভাল করতে হবে যতদিন না এক্স ওয়াইফের বিয়ে হচ্ছে। উদাহরণ হিসেবে একজনের কেসের ব্যাপারটা উল্লেখ করে। আরও ১ বছর কেস চলতে থাকলে অবশেষে জয় লাভ করে সাজিয়া। কোর্ট থেকে চিঠির মাধ্যমে জানানো হয় আব্বাসকে বছরে ১,০০০ করে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কিনা মাসে ২২ টাকা করে। কিন্তু ২২ টাকা দিয়ে সাজিয়ে চলবে কেমনে? ছেলে মেয়েরাও তো বড় হচ্ছে, বাবার মাদ্রাসার ছাত্রগুলোও স্কুলের দিকে দৌড়াচ্ছে, তাই ছাত্রও ফাঁকা। তারপরও বাবা হাল ছাড়ে না, জানায় সে তার সাথেই আছে। কিন্তু সাজিয়া যেন সমাজের চোখে শত্রু হয়ে যায়। সবাই আর চোখে দেখে সাজিয়ার দিকে। দেয়ালে লেখে উল্টাপাল্টা অনেক লেখাও। চলে আসে ১৯৮১ সাল। শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা, যার প্রভাব বেশি এসে পড়ে সাজিয়ার ওপর। সাজিয়া তার ৩ সন্তানকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করে। বাবা তখন সাজিয়াকে সেফ জোনে যেতে বললে সাজিয়া দলিল বের করে লয়ার ফারাজকে নিয়ে আসে আব্বাসেরই বাড়ি। মনে আছে তো নিশ্চয়? আব্বাস সাজিয়ার নামে বাড়ির জায়গা দলিল করে দিয়েছিল, সেটার দাবি করতেই আসে সাজিয়া। এমনকি বাইরের আউটার রুমে নিজের ঠিকানা করে নেয়। রুম পরিষ্কার করার সময় জানালা দিয়ে একটু বাইরে তাকালে তার আশা নিয়ে আব্বাস এবং সায়রার মাঝে তর্ক চলা দেখতে পায়। অন্যদিকে আব্বাসকে কাজী এবং হুজুররা জানায় সাজিয়া একবার জেতায় অনেকে এখন তালাক নিয়েও প্রশ্ন তুলেছে, কোর্টে মামলাও তুলছে। এরকম হতে থাকলে আমাদের শরিয়া হুমকির মুখে পড়বে। এই কেসটা এখন আর তোমাদের মাঝে বিদ্যমান নেই, এই কেসটা এখন দেশের। সব শুনে আব্বাস জানায় এত সহজে দেশের সামনে শরিয়া আইনকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারি না, আমি হাইকোর্টে যাচ্ছি। ১৯৮২ সালে শুরু হয় হাইকোর্টের শুনানি। বেলা জেইন হাইকোর্টেও জানায় এক্স ওয়াইফ হওয়ার পরেও আবার বিয়ে না হওয়া পর্যন্ত সাজিয়া সহ সন্তানদের খরচ বহন করতে হবে, সেটা ইচ্ছের বিরুদ্ধে হলেও। আব্বাস জানায় এক্স ওয়াইফ এটা সেকুলার ভাষা, শরীয়তে এসব কিছুই নেই। বেলা বলে এই কোর্টে সেকুলার কিংবা শরীয়তের কোনো প্রশ্ন নিয়ে আসা উচিত নয়। আব্বাস জানায় তালাক হচ্ছে একটা লিগ্যাল কন্ট্রাক্টের টার্মিনেশন, একবার শেষ হয়ে গেলে সব শেষ। বেলা বলে কন্ট্রাক্ট তো শেষ হয় বুঝলাম, কিন্তু সম্পর্ক কিভাবে শেষ হয়? ওয়াইফের আগে এক্স, তালাক, দ্বিতীয়, নতুন যাই লাগানো হোক না কেন শব্দের শেষে তো ওয়াইফ থাকবেই। আব্বাস জানায় যেদিন তালাক হয়ে যাবে সেদিন থেকে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক হবে অপরিচিত। বেলা এবার ছবি দেখিয়ে বলে এই যে বাচ্চার সাথে ছবি আছে, এই সম্পর্কের নাম কি দেবেন? আব্বাস জানায় জাস্ট বাচ্চার মা, আর কিছুই নয়। ছবিগুলো দেখে জজ। বেলা তাকে জিজ্ঞেস করে সে যখন বাচ্চার জন্ম দিয়েছে সে তখন আপনার ওয়াইফ ছিল কিনা? আব্বাস তখন অবজেকশন দিয়ে আবারও শরীয়ত নিয়ে আসে। বেলা এবার উল্টো তখন জানায় এটা শরীয়তের কোর্ট নয়, এখানে সেকুলার চলে, যেটা এর আগে সেশনাল কোর্টে আব্বাসই বেলাকে বলেছিল, যেটার প্রশ্ন তোলে বেলা। তাই আব্বাসও হয়ে যায় চুপ। বেলা এরপর কোর্টে জানায় যে প্রশ্ন ফ্যামিলির ছোট ডায়েরিতে ওঠে সেটা এখন কোর্টে উঠেছে। ওয়াইফ আছে তো ওয়াইফ নেই, আরও ওয়াইফ শব্দটা নিয়ে নীতিবাক্য শোনায়। কোর্ট শেষে সাজিয়ে বাইরে আসলে দেখা যায় তার ৩ ছেলে মেয়ে কোর্ট প্রাঙ্গণে লেখাপড়া করছে। আসলে জন্ম থেকেই তাদের এসব চলছে। মা লড়াই করছে হকের জন্য, কিন্তু তাদের ফেলে দেয়নি, সুশিক্ষার ব্যবস্থা নিজে হাতে করেছে। সেদিন রাতে সায়ারা জানালা দিয়ে সাজিয়াকে কোরআন শরীফ পড়তে দেখে আব্বাসকে জানায় ও আমাদের থেকে বেশি জানে, সেটা শরীয়ত। পরের হিয়ারিং ডেতে আব্বাস বেলার সহকারী ফারাজকে টাকা দিয়ে কিনতে চায়, কিন্তু ফারাজ বিক্রি হয় না। কোর্টে আব্বাস জানায় বিয়ের সময় যে মোহরানা দিয়ে বিয়ে করেছি তা তালাক দেওয়ার সময় দিয়ে শেষ করেছি, তাই কোনো কিছু দেওয়ার আর প্রশ্নই আসে না। এটারও প্রশ্ন তোলে বেলা। বেলা বলে মোহরানা তো বিয়ের দিনেই দেওয়া উচিত, কিন্তু অনেক মেয়েকেই দেয়া হয় না, মেয়েরাও চেয়ে নেয় না। এই মোহরানাকে আমাদের হিন্দু রীতিতে কন্যাদান বলা হয়, যেটা নিয়ে এবার কথা তোলে আব্বাস। বলে কন্যাদান মানে তো যৌতুক, যৌতুকের সাথে মোহরানার ব্যাপারটা মেলাবেন না। বেলা জানায় স্ত্রীর সম্পদ আসলে যৌতুক বলা যায় না।
আব্বাস বলে, কোর্ট পর্যন্ত আসলে স্ত্রীর সম্পদ যৌতুকই হয়ে যায়। জজ তখন সোজাসুজি কথা বলতে বলে আব্বাসকে। আব্বাস কিছুটা অসুস্থ অনুভব করলে নিজে থেকে কোর্ট মুলতবি চায়। তারপর কোর্ট শেষে আব্বাস সাজিয়ার কাছে এসে জানায়, এবারও তুমিই জিতবে। এইটা আবার নোটিশ করে বেলা। তাই সাজিয়ার কাছে এসে বলে, কিছু একটা চাল চালছে আব্বাস। হাইকোর্টের কার্যক্রম আরও 1 বছর চলতে থাকে। 1983 সালে হাইকোর্ট রায় দেয় সাজিয়ার পক্ষে। এবার 180 টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পরপরই বেলা জেইন মিষ্টি নিয়ে আসে আব্বাসের চেম্বারে, জানায়, আপনি কেসটা ইচ্ছে করে হেরেছেন, কারণ কেসটা যেন আপনি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন আর তালাকের পুরো কেচ্ছায় খতম করতে পারেন। আব্বাস জানায়, আপনি যে এত দ্রুত বুঝে যাবেন তা তো বুঝতে পারিনি। বেলা জেইন জানায়, আমরাও কিন্তু কম যাই না। আব্বাস বলে, সেকুলার লয়ের মাধ্যমে শরিয়া আইনকে নিয়ে মজা করা হচ্ছে, তা তো আমি চেয়ে চেয়ে দেখতে পারি না, তাই না? এই শরিয়া আইনকে বাঁচানো আমাদের ফরজ। বেলা তখন বলে, স্ত্রী সন্তানের দেখভাল করাটাও তো ফরজ। তারপর মিষ্টি নিয়ে যেতে চায় বেলা, সাথে জানায়, আপনার যে সুগার খাওয়া চলবে না সেটা সাজিয়ে আমাকে জানিয়েছে। এই কথা শুনে কিছুটা চুপচাপ হয়ে যায় আব্বাস। সায়রা এবার আব্বাসকে বলে, দরকার হলে 180 টাকা করে দেব, তাও সুপ্রিম কোর্টে আর মামলা করো না। আব্বাস জানায়, আমি 180 টাকার জন্য লড়ছি না। সায়রা এরপর আসে সাজিয়ার রুমে। এসে সাজিয়াকে বলে, কি শুরু করেছ? সাজিয়া বলে, আমি তো 180 টাকাই মেনে নিয়েছিলাম, কিন্তু আব্বাসই তো মেনে নিচ্ছে না। সায়রা বলে, ও তো তোমাকে ভালোবাসে, তারপরও এসব করছো কেন? সাজিয়া জানায়, আমিও তো তোমাকে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি তোমার পুরো হক আদায়ের জন্য সব সত্য বলে দিয়েছ, যদিও জানতে এর পরিণামটা খারাপই হবে। তাই সব সময় ভালোবাসা যথেষ্ট নয়, চাই সম্মানও। সেদিনই সাজিয়ার মা কল করে আব্বাসদের ফোনে। ফোনটা রিসিভ করে আব্বাসের মা। সাজিয়ার মা কোনো জরুরি কথা বলতে চায় সাজিয়াকে, কিন্তু আব্বাসের মা আর ফোন দিতে নিষেধ করে। আসলে সাজিয়ার মা সাজিয়াকে জানাতে চেয়েছিল যে তার বাবা মারা গিয়েছে, কিন্তু সেটা শেষমেশ ফায়াজ এসে জানায়। সাজিয়া ছুটে যায় বাড়িতে। বাবার মৃত্যুতে আরও ভেঙে পড়ে সে। আব্বাস মাটি দিতে আসে। মাটি দিতে এসে সে তার বড় ছেলেকে কাছে ডাকলে বড় ছেলে পাত্তাই দেয় না। মাটি দেওয়ার পর সাজিয়া তার বাবার রেখে যাওয়া জিনিসগুলো ধরে শুধু কান্না করে। কোরআন শরীফে বাবার রেখে যাওয়া একটা চিরকুট পায় সাজিয়া, যেখানে বাবা লিখে, সাজিয়া বানু তুই ঠিক ছিলি। সাজিয়া সেটা দেখে শুধু কান্নাই করে। এর মধ্যে সাজিয়া একদিন বাজারে আসলে ওই প্রতিবেশী লোকটা সাজিয়া আর সাজিয়ার বাবাকে নিয়ে কটু কথা বলে। সাজিয়াও তখন জনসম্মুখে জানায়, আপনি তো সারা দিন রাত বউকে পেটান, তারপর সকালে কোরআন শরীফের বয়ান দেন। লোকটি রেগে গিয়ে বলে, কোরআনে স্ত্রীকে কন্ট্রোল করার নির্দেশ আছে। সাজিয়া এবার বলে, আপনি আসলে ঠিকমতো কোরআন পড়েননি। যদি পড়তেন তাহলে অন্যকে নিয়ে কটু কথা আর বউকে নির্যাতন করতেন না। কোরআন শরীফের প্রথম শব্দই হচ্ছে ইক্র, যার অর্থ পড়ো, যেটা আপনি ঠিকমতো আয়ত্ত করতেই পারেননি। এসব শুনে লোকটি আরও রেগে যায়, কারণ সে ছিল মৌলভী। তাই সবাইকে নির্দেশ দেয় যেন কেউ তার সাথে কথা না বলে, কেউ যেন সাজিয়াকে আর কোনো বাজারও না দেয়, তার ছেলে মেয়ের সাথেও যেন না খেলে, একদম এক ঘরে করে রাখতে বলে। সাজিয়ে তাই কয়েকটা বাজার ঘরে নিয়ে এসে শুধু দেখতে থাকে। তারপর দরজা খুললে অনেকগুলো বাজারের ডালা দেখতে পায়, যেটা সায়রা দিয়েছে সাজিয়ার জন্য। শুরু হয় রোজা। সাজিয়ার 2 ছেলে নানার কবর জিয়ারত করতে আসে। সেখানে আব্বাস আসলে 2 ছেলেই চলে যায়। আব্বাস তাই সাজিয়ার রুমে এসে বলে, আমার ছেলে আমাকে দেখে দূরে চলে যায়, এর চেয়ে কষ্টের আর কি আছে? আজকে পবিত্র রাত, জানি আমি অনেক গুনাহ করেছি, হয়তো এর মাফ আমি পাবো না, কিন্তু তোমার কি হবে? আমি তো শুধু ম্যাচের কাঠি জ্বালিয়েছিলাম, তুমি তো পুরো দুনিয়া জ্বালিয়ে দিয়েছ। সাজিয়া খাবার দিয়ে জানাই, এই পবিত্র দিনে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাক, এই দোয়াই করি। 1983 সাল শুরু হয় সুপ্রিম কোর্টের সাজিয়া বানু ভার্সেস আব্বাস খানের শুনানি। প্রথম দিন আব্বাস বলা শুরু করে। সে জানায়, এখন এই কেসটা আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পুরো দেশের হয়ে গিয়েছে। আমাদের এই হিন্দুস্তান মুসলিমদের শরীয়তের আইন স্থাপন করতে অনেক বেগ পোয়াতে হয়েছে, যেইটা কিনা সেকশন 125-এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে। শরীয়তের বিধানই ভেঙে যাচ্ছে, যা হিন্দুস্তান মুসলিম এবং মুসলিমদের জন্য একটা কালো দিক। আমি আগেও বলেছি, এই কেসটা উদ্দেশ্য প্রণোদিত। শরীয়তে বলা আছে, তালাক দেওয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন। এই কেস আসলে লোয়ার কোর্টে শেষ হওয়া উচিত ছিল, এতদূর আসা উচিতই ছিল না। শুধু শুধু ইসলামিক শরিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কার্যক্রম শেষে ফায়াজ সাজিয়া এবং বেলা জেইনের সামনে বলে, আজকে আব্বাস যা বলেছে সেটা কিন্তু ঠিকই বলেছে। যেখানে আমি তার পক্ষে কথা বলছি সেখানে না জানি বেঞ্চ কি ভাবছে। কিন্তু সায়রা আবার আব্বাসকে জানায়, সাজিয়া বানুই ঠিক। আব্বাস তাই রেগে যায় সায়রার ওপর। 1984 সাল চলে আসে। এবার সুপ্রিম কোর্টে সাজিয়ার বলার কথা। লয়ার বেলা জেইন জানায়, আমার ক্লায়েন্টই তার কথাগুলো বলবে। সাজিয়া শুরুতে নার্ভাস হয়, তারপর তার নাম এবং নামের অর্থ জানিয়ে বলে, 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছে। জানাজার সময় সেরকম কান্না পর্যন্ত পায়নি,
কিন্তু আমার বাবা কিনা গ্রামের সবাইকে শিক্ষা দিয়েছে, কিন্তু আমার জন্যই বাবা শেষ সময়ে অবহেলিত হয়েছে। তবে আমি তো শুধু আমার হকের জন্যই লড়েছি। আমার ছেলে মেয়ের খেলার সঙ্গী পায়নি, তাই নিজেরাই নিজেদের সাথে খেলেছে। কখনো নিজেরাই কাজী সাজতো, আবার নিজেরাই লয়ার সেজে খেলত। বাচ্চাদের সবচেয়ে হেফাজত হচ্ছে বাবা মা পাশে থাকা, কিন্তু তারা কখনো বাবা মাকে পাশে পায়নি। আর আমি তো শুধু লাশের মতোই ছিলাম। একবার ভেবেছিলাম এসব কোর্ট কাচারি বাদ দেব, কিন্তু পরক্ষণে ভেবেছি আমার বাবা যদি আমার সাথে এমন করত বা তারাও যদি করে, তখন বুঝতে পেরেছি এই লড়াই শুধু আমার জন্য নয়, আমার চেয়েও উপরে। আমি এখন ভুলভাল নিয়মের ব্যাপারে লড়ছি। আজকে মুসলিম বোর্ড আব্বাসের সাথে আছে, কারণ শরীয়তের হেফাজতের দায়িত্ব তাদের। আব্বাস সাহেব বলেছিল বড় লড়াই লড়ার পরেই সংবিধান পাশ হয়েছে, কিন্তু এই সংবিধানে তো নারীদেরও ভূমিকা ছিল। সাজিয়ে আরও জানায় 17 বছর আগে আমার আব্বাসের সাথে বিয়ে হয়েছিল। আমি তার সাথে সুন্দরভাবে সংসার করছিলাম। 8 বছর পর দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে আব্বাস, তাও আমাকে না জানিয়ে। বিয়ের আগে দুজনের সম্পর্কও ছিল, যেটা কিনা জিনার সমতুল্য। কেউ এখানে তো শরীয়তের কোনো কিছু লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠায় না। তাহলে একজন নারী কেন হক নিয়ে কথা বললে শরিয়া নিয়ে কথা ওঠে? একজন ভালো মানুষ এমনিতেই তো তালাক দেয়া নারীর দেখাশোনা করবে, যতদিন না কোনো গতি হচ্ছে। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে এখানে কন্ট্রাক্ট নামে কোনো শব্দ থাকবে। বিয়ে হচ্ছে ভালোবাসা এবং সম্পর্কের বন্ধন, আবার সেটা রক্ষা করাও। যখন এই সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে যায়, তখন আসে দাগাবাজি। সাজিয়ে আরও জানায়, এত বছর কোর্ট কাচারি করে জানতে পেরেছি যা কোরআনে আছে সেটাই সংবিধান হিসেবে চিহ্নিত। আমি হিন্দুস্তানি মুসলিম নারী, আমি আমার হকের জন্য লড়ছি, কিন্তু কেন এই জন্য আমাকে এত কথা শুনতে হবে? আমার মৃত বাবা ভালোবেসে আমার নাম সাজিয়া বানু রেখেছিলেন, যে নামের ওপর অনেক কলঙ্ক পড়েছে। তাই আমি এই কলঙ্ক দূর করার জন্য এখানে এসেছি। যদি আজকে এই কলঙ্ক দূর না হয়, তাহলে আর কেউ তাদের বাচ্চার নাম সাজিয়া রাখবে না। এই সব কিছু সে কান্না জড়িত কণ্ঠে বলে। কেটে যায় আরও 1 বছর। 1985 সালে সুপ্রিম কোর্ট ফাইনাল রেজাল্ট জানায়, যেখানে বলে সেকশন 125-এর নারী তালাকের পর মেইনটেনেন্সের অর্থ পাবে। সাথে আরও জানায় কোর্ট কার্যক্রম কোরআনের বিধান অনুযায়ী চলে, তাই কোরআনে যেটা স্পষ্ট উল্লেখ আছে সেটাই এই কোর্ট ফয়সালা করে। সাজিয়ে বানু 180 টাকা করে মান্থলি পাবে। তাছাড়া সেকশন 125-এর অন্যান্য কেসগুলো তার সঠিক পথ বেছে নেবে। এই নির্দেশনার মধ্য দিয়ে কোর্ট কার্যক্রম শেষ হয়। সাজিয়ে বানু লড়াইয়ে জিতে যায়। রায় শেষে সাজিয়া এবং আব্বাস দুজনই দুজনকে দূর থেকে দেখে। সাংবাদিক ঘিরে ধরে সাজিয়াকে। সাজিয়ার পুরো কেস নিয়ে বলাও শেষ হয়। সাংবাদিক আবার জিজ্ঞেস করে, এখন কিভাবে চলছেন? সাজিয়া জানায়, বাচ্চাদের কোরআন শরীফ পড়ানো শেখায়, যেটার হাদিয়া দিয়েই সংসার চলছে। মুভির শেষে সাজিয়ে বানুকে কোরআন পড়তেই দেখা যায়। মুভিটির গল্প আসলে দারুণ। মন চাইল না তো ছেড়ে দিলাম, এটা তো আর মেনে নেওয়া যায় না। ইসলামের নির্দেশনা দেয়ই না বিয়ে করার পর বউকে দিতে হয় সঠিক মর্যাদা। হ্যাঁ, ইসলামে এক বা একাধিক বিয়ের নিয়ম আছে, যেটা অবশ্যই বউয়ের সম্মতি নিয়ে। সাজিয়ে বানু হকের জন্য লড়েছেন এবং তিনি সফলও হয়েছেন। হুট করে তালাক দিয়ে আর তার সব সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা এত সহজ নয়। মজার ব্যাপার হচ্ছে মুভিটি আসলে সত্য ঘটনার উপরে নির্মিত। তো সাজিয়া বানু চরিত্রে ইয়ামি দারুণ অভিনয় করেছেন। ইমরান হাশমিও দারুণ ছিলেন। ড্রামা জনরার বলিউডের বেশ ভালো একটি ছবি এটি। আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।